আমি পদ্মজা, পর্ব ৩০। লেখক ইরমা বেহেরোজ। পদ্মজাকে নতুন করে আবার সাজানো হয়েছে। বাসরাত নিয়েও হাওলাদার বাড়িতে হাজারটা রীতি, সেসব পালন হচ্ছে। পদ্মজার নিয়ম রীতি পূরণ করছে ঠিকই, তবে মন অন্য জায়গায়। বিকেলে সে দেখেছে আমির রিদওয়ানের পাঞ্জাবির কলার দু হাতে ধরে কিছু বলছে। খুব রেগেছিল। তবে কি রিদওয়ানি এসেছিল রাতে? ও বউ, উডো, এখন ঘরে গিয়া খালি দুইজনে মিলা ২ রাকাত নফল নামাজ পইরা লইবা। আনিশা যাও, লইয়া যাও, দিয়া আও ঘরে, বললেন ফরিনা। পদ্মজা কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসে। খলিল হাওলাদারের ২ মেয়ে শাহানা, শিরিন এবং আনিশা পদ্মজাকে নিয়ে ২য় তলায় ওঠে। আমিরের ঘরে ঢুকতে আর কয়েক কদম বাকি। পদ্মজা ঘোমটার আড়াল থেকে চোখ তুলে তাকায়। দরজায় গোলাপ ফুল সাজানো হয়েছে, টকটকে লাল গোলাপ। হাওলাদার বাড়ির গোলাপ বাগান অলন্দপুরে খুবই জনপ্রিয়। পদ্মজার শুভ্র শীতল অনুভূতি হয়। কত সুন্দর দেখাচ্ছে। ঘরে ঢুকতে তাজা গোলাপ ফুলের ঘ্রাণে শরীর মন অবশ হয়ে আসে। শুধু বিছানা নয়, পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো। শাহানা পদ্মজাকে বিছানায় বসিয়ে দিল। এরপর বলল, ডরাইবা না, রাতটা উপভোগ করবা। এমন রাত জীবনে একবারই আসে। পদ্মজার লজ্জায় মরি মরি অবস্থা। সারা দেহ থেকে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। আনিশা সবকিছু ঘুরে ঘুরে দেখছে। একসময় বলল, আমার বাসর রাতটাও হুবহু এরকম ছিল। চারিদিকে গোলাপের ঘ্রাণ, ফুলের ঘ্রাণে ভালোবাসা আরো জমে উঠেছিল। এই বাড়ির বউদেরই কপাল। আমরা এই বাড়ির সেরি হয়েও জামাইয়ের বাড়িতে বাসর রাতের ঘর কাগজের ফুল দেয়া সাজানি দেখতে হইছে, বলল শিরিন। আনিশা কণ্ঠে অহংকার ভাব নিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল, এসব পেতে যোগ্যতা লাগে। যোগ্যতা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। আমি উচ্চ শিক্ষিত এবং সুন্দরী ছিলাম, ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলাম, তাই পেয়েছি। আর পদ্মজা যথেষ্ট সুন্দরী, গ্রামে থেকেও পড়ালেখায় খুব ভালো, তাই সেও যোগ্য। তোমাদের না আছে পড়াশোনা, না আছে কোনো ভালো গুণ, গায়ের রঙও ময়লা, কাগজের ফুলই তোমাদের জন্য ঠিক ছিল। আনিশার কথাগুলো শুনে পদ্মজার খুব খারাপ লাগে। কোনো মানুষকে এভাবে বলা ঠিক না। শিন হৈ হৈ করে উঠল, এরূপ বেশি দিন থাকবো না ভাবি, অত দেমাগ ভালা না। বিয়ার এতদিন হয়েছে, একটা বাচ্চা দিতে পারছো? পারো নাই, তাহলে এই গরিমা দেয়া কি হইব? সন্তান ছাড়া নারীর শোভা নাই। আনিশা রেগে মেগে ফুঁসে ওঠে, গলা উঁচু করে বলে, সমস্যা আমার নাকি তোমার পেয়ারের ভাই, সেটা খোঁজ নাও আগে। আমি এক্ষুনি জাফরকে সব বলছি। এতদিন পর বাড়িতে এসেছি এসব নোংরা কথা সহ্য করতে, অপমান সহ্য করতে? কালই চলে যাব আমি। আনিশা রেগে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পদ্মজা হতবাক। শাহানা শিরিনকে ধাক্কা দিয়ে বলল, এত কিছু কেন কইতে গেলি? জানোস না এই সেরি কেমন? আমি হের বড় হয়েও হের কিছু কই না, আর এখন আরেক ভেজাল হইব। যা হওয়ার হইয়া যাক, আমরারে কেমনে পায়ে ঠেলতাছে দেহ নাই? এরা তো আমরার বাপের বাড়ি, এত কথা কান হনতে হইব? শিনের কণ্ঠ কঠিন। সে আজের শেষ দেখেই ছাড়বে। নতুন বোর্ডার সামনে এমনটা না করলেও হইতো। ও পদ্ম, তুমি বেজার হইও না, এরা সবসময় এমনি লাইগা থাকে। পদ্মজা হাসার চেষ্টা করে। শাহানা দরজার বাইরে তাকিয়ে দেখে আমির আসছে নাকি। রাত তো কম হলো না। শাহানা আরো অনেকক্ষণ সময় নিয়ে পদ্মজাকে বুঝলো কি করতে হবে, কিভাবে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়। পদ্মজা সব মনোযোগ সহকারে শোনে। আমির ঘরে ঢুকতেই শাহানা শিরিন বেরিয়ে গেল। আমি দরজা লাগিয়ে পালঙ্কর পাশে এসে দাঁড়াই। পদ্মজা পালঙ্ক থেকে নেমে আমিরের পাশ হয়ে সালাম করে। আমি দু হাতে পদ্মজাকে আঁকড়ে ধরে দাঁড় করাই। অনুভব করে পদ্মজা কাঁপছে। প্রচণ্ড শীতে মানুষ যেভাবে কাঁপে ঠিক তেমন। আমি দ্রুত ছেড়ে দেয়, বলে, পানি খাবে? পদ্মজা মাথা নাড়িয়ে জানাই সে পানি খাবে। আমির 1 গ্লাস পানি এগিয়ে দেয়। পদ্মজা এক নিঃশ্বাসে ঢকঢক করে পানি শেষ করে। সারা শরীর কাঁপছে। শাহানা শিরিন বের হতেই বুকে হাতুড়ি পেটা শুরু হয়। ঘরে 4টা হারিকেন জ্বালানো। যেদিকেই চোখ যায় সেখানেই গোলাপ ফুল। গোলাপ ফুলের ঘ্রাণে চারিদিক মোমো করছে। এমন পরিবেশে বিয়ের প্রথম রাতে পরপুরুষকে স্বামী রূপে দেখা কোনো সহজ অনুভূতি নয়। আমির গ্লাস নিতে এগিয়ে আসলে পদ্মজা আঁতকে ওঠে, 1 কদম পিছিয়ে যায়। আমির একটু শব্দ করে হাসে। পদ্মজা ভীতু ভীতু চোখে তাকায়। আমির বলে, হাতে গ্লাস নিয়ে সারা রাত কাটাবে নাকি? দাও, আমার কাছে দাও। আমির গ্লাস টেবিলের উপর রেখে আসে। পদ্মজা পালঙ্কের এক কোণে চুপটি করে বসে আছে। তার ডান পা অনবরত কাঁপছে। মনে মনে দোয়া করছে মাটি যেন ফাঁক হয়ে যায়, আর সে তার ভেতরে ঝাঁপ দিয়া পাতালে হারিয়ে যেতে চায়। নয়তো লজ্জায় ও আড়ষ্টতায় প্রাণ এক্ষুনি গেল বুঝি। আমি দ্রুত রেখে পদ্মজার সোজাসুজি বসে। পদ্মজার এক পা যে কাঁপছে স্পষ্ট দেখা যাচ্ছে। তার দৃষ্টি অস্থির, এদিক ওদিক তাকাচ্ছে।
আমির মজা করে জানতে চাইল, পালানোর পথ খুঁজছ নাকি? না, না তো, বলল পদ্মজা। তাহলে কি খুঁজছ? পদ্মজা নিরুত্তর রইল। আমির পদ্মজার আরো কাছে এসে বসে। এক এক হাতে পদ্মজার এক হাত ছুঁতেই পদ্মজা ও মা গো বলে চিৎকার করে ওঠে। আমির পদ্মজার আশঙ্কিক চিৎকারে থতমত খেয়ে যায়। পদ্মজা ভয়ে ঢোক গিলে। সময়টা যেন যাচ্ছেই না। সে যদি পারত পালিয়ে যেত। ভয়ঙ্কর অনুভূতিদের খেলা চারিদিকে। আমির হা করে পদ্মজার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এরপর দূরে গিয়ে বসে। পদ্মজাকে বলল, আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করো। আমার দিকে ফিরে বসো, গল্প করি। পদ্মজা আমিরের দিকে ফিরে বসে, তবে দৃষ্টি বিছানার চাদরে নিস্তব্ধ। আমির প্রশ্ন করে, আমার সম্পর্কে কতটুকু জানো? খুব কম, মিনমিনিয়ে বলল পদ্মজা। আমি তোমার চেয়ে 12 বছরের বড়, জানো? এখন জানলাম, তবে আপনার আচরণে ছোটদের মতো। পদ্মজা মৃদু হেসে আমিরের চোখের দিকে তাকিয়ে বলল। আমির বলল, আমার চরিত্রের বৈশিষ্ট্য আরও আছে। বুঝতে পেরেছি। আপনার কথাবার্তা এখন বড়দের মতো মনে হচ্ছে। ঢাকায় আমার ব্যবসা আছে, শুনেছি। আমার সাথে তোমাকে ঢাকা যেতে হবে। আচ্ছা। এই বাড়ির চেয়েও বিশাল বড় বাড়িতে আমি একা থাকি। যতক্ষণ বাইরে থাকব, তোমাকে একা থাকতে হবে। ভয় পাওয়া যাবে না। আমি ভয় পাই না। আমাকে তো ভয় পাচ্ছ, আমির হেসে বলল। পদ্মজা নিরুত্তর। কথা বলো। কি বলবো? আচ্ছা, আসো একটা মজার খেলা খেলি। পদ্মজা উৎসুক হয়ে তাকালো। আমির বলল, দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকব। যার চোখের পলক আগে পড়বে সে হেরে যাবে। পদ্মজা খেলতে রাজি হয়। এই খেলাটা সে পূর্ণার সাথেও খেলেছে। পদ্মজা অনেকক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকতে পারে, তাই তার আত্মবিশ্বাস আছে সে জিতবে। বরাবরই জিতে এসেছে। আমির 1 2 3 বলে খেলা শুরু করলো। একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে। পদ্মজা খুঁটিয়ে খুঁটিয়ে আমিরকে পরখ করে। আমিরের চুল খাড়া করে উল্টো দিকে ফেরানো, থুতনির নিচে কাটা দাগ, গালে হালকা দাড়ি, শ্যামলা গায়ের রং, ঘন ভুরু, চোখের পাপড়ি, পরেছে সাদা পাঞ্জাবি। এত বেশি ভালো লাগছে দেখতে। আমির পদ্মজার রূপে আগে থেকেই দিওয়ানা। তার ওপর এতক্ষণ তাকিয়ে থেকে অনুভূতি দফা রফা অবস্থা। সে মুগ্ধ হওয়ার কণ্ঠে বলল, পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার বউ। কি ভাগ্য আমার। আপনিও সুন্দর। কথাটা মুখ ফসকে বলে উঠল পদ্মজা। যখন বুঝতে পারল, লজ্জায় মাথা নত করে ফেলল। আমির খুশিতে বাকবাকুম হয়ে বলল, তোমার পলক পড়েছে, আমি জিতে গেছি। পদ্মজা লজ্জায় নখ খুঁটাতে থাকেন। আমির নিজের চুলে হাত বুলোতে বুলোতে বলল, আমি জানি আমি কতটা সুন্দর। রংটা একটু কালো হতে পারে, তবে আমি সুন্দর। তোমার মুখে শোনার পর থেকে ধরে নিলাম, পৃথিবীর সেরা সুন্দর পুরুষের নাম আমির হাওলাদার। যে 2 ঠোঁট নিজের শক্তিতে আলগা হয়ে গেল। সে আমিরের দিকে তাকিয়ে ভাবছে, মানুষ নিজের প্রশংসা নিজে কিভাবে করতে পারে। আমিরের ভাব দেখে মনে হচ্ছে সে সত্যিই পৃথিবীর সেরা সুন্দর পুরুষ। পদ্মজা ফিক করে হেসে দিল। আমির তাকালো, বলল, হাসছো কেন? পদ্মজা হাসি চেপে বলল, কই না তো। আপনার আম্মা বলেছিলেন 2 রাকাত নফল নামাজ আদায় করতে। আমার আম্মা তোমার আম্মা না? হুম। এখন থেকে আপনার আম্মা না বলে শুধু আম্মা বলবে। গয়নাগাটি নিয়েই পড়বে নামাজ? অস্বস্তি হবে না? খুলে এবার। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল। শিনাপা বললেন, গয়নাগাটি নাকি স্বামী খুলে দেয়। তাহলে? আমি তীক্ষ্ণ চোখে তাকাই। ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল, তাই নাকি? দাও, খুলে দেই। পদ্মজা দ্রুত চোখ সরিয়ে নিল। আমতা আমতা করে বলল, এটা বোধহয় নিয়ম না। তাহলে আপনি জানতেন? না, আমি পারবো। আমি পারবো। 2 রাকাত নফল নামাজের সাথে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে দুজন। আমি তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ম জানে না। পদ্মজা হাতে কলমে শিখিয়েছে। আমিরও মন দিয়ে শিখেছে এবং নামাজ পড়ছে। এরপর পদ্মজা জানালার সামনে গিয়ে দাঁড়ালো। জানালার সামনে বিশাল বড় জঙ্গল। সে আমিরকে প্রশ্ন করল, এই জঙ্গলে নাকি কি আছে? আমির পদ্মজার প্রশ্ন শুনেনি। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পদ্মজার দিকে। গায়ে কোনো অলংকার নেই। খোলা চুল কোমর অবধি এসে ঠেকেছে। মধ্যরাতে বাতাসে তার চুল মৃদু দুলছে। আমির অনুভূতিকে প্রশ্রয় দেয়। পদ্মজার কোমরে পেছন থেকে 2 হাতে জড়িয়ে ধরে। পদ্মজা কেঁপে উঠে বড় নিঃশ্বাস নেওয়া অনুভব করে গভীরভাবে। পদ্মজার হৃৎপিণ্ড থমকে যায়। পায়ে তলার মাটি শিরশির করে ওঠে। তবে অদ্ভুত বিষয়, শুরুর মতো আমিরের স্পর্শ অস্বস্তি দিচ্ছে না তাকে, বরং ধারালো কোনো অজানা অনুভূতি তলিয়ে নিয়ে যাচ্ছে। আমির পদ্মজার ঘাড়ে থুতনি রেখে বলল, প্রথম তোমাকে যেদিন দেখি সেদিনই মনে মনে পণ করি তোমাকেই বিয়ে করব।
তবে ভাবিনি প্রথম দিনই আমার কারণে তোমাকে এত অপদস্থ হতে হবে তোমাকে। অনেক চেষ্টা করেছি সব আটকানোর, পারিনি। সেদিন বাড়ি ফিরে আব্বাকে বলি, আমি বিয়ে করতে চাই পদ্মজাকে। প্রথম কেউ রাজি হচ্ছিল না, পরে রাজি হয়ে যায়। মনে হচ্ছে চোখের পলকে তোমাকে পেয়ে গেছি। পদ্মজা নিশ্চুপ। সে অবাধ্য অজানা অনুভূতিদের সাথে যুদ্ধ করবে নাকি সখ্যতা করবে ভাবছে। আমির পদ্মজাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরাই। পদ্মজা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমির বলল, তোমায় আমি পদ্মফুল দিয়ে একদিন সাজাবো, নিজের হাতে সাজাবো। কথা বলো। আল্লাহ, আবার কাঁপছো? আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, স্থির হতে পারবে। এই, কি হলো? পদ্মজার শরীরের ভার ছেড়ে দিয়েছে আমিরের ওপর। আমি দু হাতে শক্ত করে ধরে রাখে। সেদিন রাতে জান্নাতের সুবাস এসেছিল ঘরে। পদ্মজা নিজের অস্তিত্ব পুরো অংশ জুড়ে স্বামীরূপে একজন পুরুষকে অনুভব করে। ভালোবাসাটা শুরু হয় এখান থেকেই। মন মাতানো ছন্দ এবং সুর দিয়ে শুরু হয় জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা।